আচ্ছা, এমন একটা মহাবিশ্বের ম্যাপ আঁকার কথা কি ভাবা যায় যেটা নিজেই অনবরত বেঁকে যাচ্ছে, মোচড় খাচ্ছে? শুনতে অদ্ভুত লাগলেও এই প্রশ্নটাই কিন্তু আধুনিক পদার্থবিদ্যার একেবারে কেন্দ্রে। চলুন আজের উত্তর খোঁজার এক দারুণ সফরে বেরিয়ে পড়া যাক। তো আজকের এই অভিযানে আমরা কোন পথে এগোব চলুন একবার দেখে নিই। আমরা শুরু করব একদম গোড়ার কথা দিয়ে, মানে মহাবিশ্বের ম্যাপ আকার মূল ভিত্তি নিয়ে। আর সেখান থেকে ধীরে ধীরে এমন কিছু অবিশ্বাস্য সম্ভাবনার দিকে যাব যা হয়তো আমাদের কল্পনাকেও হার মানাবে। আমাদের প্রথম ধাপ, এখানে আমরা জানব স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস আসলে কি, আর বিজ্ঞানীরা কিভাবে এই সহজ ধারণাটা ব্যবহার করে এই বিশাল মহাবিশ্বের যে কোনো একটা বিন্দুকে চিহ্নিত করেন। একটা জিনিস কিন্তু শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। এই যে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট সিস্টেম, এটা কিন্তু মহাবিশ্বের কোনো নিজস্ব নিয়ম নয়। এটা আসলে আমাদের মানে মানুষের তৈরি একটা ঠিকানা ব্যবস্থা। ঠিক যেমন গুগল ম্যাপে প্রত্যেকটা জায়গার একটা ঠিকানা থাকে, এগুলো মহাবিশ্বের বিভিন্ন জায়গার সেরকমই একটা লেবেল বা ঠিকানা মাত্র। তার মানে হলো, আমরা কোনো বিন্দুর নাম XY দিয়ে দিই বা অন্য কোনো পদ্ধতিতে ডাকি, তাতে কিচ্ছু আসে যায় না। আসল বিষয়টা হলো দুটো বিন্দুর মাঝের যে প্রকৃত দূরত্ব আর স্থানকালের যে আসল আকৃতি, সেটা কিন্তু সব সময় একই থাকে। সোজা কথায় জ্যামিতিটাই আসল, আমরা যে লেবেলগুলো ব্যবহার করি সেগুলো নয়। এই স্লাইডটা দেখতে হয়তো একটু জটিল লাগছে, কারণ এটা সরাসরি একটা ফিজিক্সের বই থেকে নেওয়া, কিন্তু এর মূল ধারণাটা দারুণ। ডান দিকে যে হীরের মতো ছবিটা দেখছেন, যেটাকে পেনরোজ ডায়াগ্রাম বলা হয়, ওটা হলো আমাদের পুরো মহাবিশ্বের একটা ম্যাপ। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, বিজ্ঞানীরা এই ছোট্ট একটা ছবির মধ্যেই অসীম সময় আর অসীম দূরত্বকে এঁটে ফেলেছেন। এটা আসলে মহাবিশ্বকে এক নজরে দেখার একটা উপায়। কিন্তু এই যে ম্যাপগুলো আঁকা হচ্ছে, এর নিয়মটা কি? চলুন এবার সেই আসল রুল বুক বা নিয়ম পুস্তকের খোঁজ করা যাক, যেটা আমাদের বলে দেয় স্থানকালের আসল জ্যামিতিটা ঠিক কেমন, আমরা যে লেবেলই ব্যবহার করি না কেন। এখানে তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যদি ঠিকানার লেবেলগুলো আমাদের ইচ্ছে মতোই হয়, তাহলে মহাবিশ্বের আসল নিয়মটা কি? আমরা কিভাবে দুটো জায়গার মধ্যে আসল দূরত্বটা মাপব? এর উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে: মেট্রিক। মেট্রিক হল মহাবিশ্বের জ্যামিতির সেই গোপন নিয়ম পুস্তক। এটা একটা গাণিতিক ফর্মুলা যা আমাদের বলে দেয় লেভেল যাই হোক না কেন, দুটো বিন্দুর মধ্যে আসল দূরত্বটা ঠিক কত হবে। আর এই স্লাইডটা দেখাচ্ছে সেই মেট্রিকের আসল ক্ষমতা। একবার ভাবুন, এই একটা মাত্র সমীকরণ দিয়েই আমাদের চারপাশের সাধারণ সমতল জায়গা থেকে শুরু করে একটা ব্ল্যাক হোলের কাছে মহাবিশ্বের ভয়ঙ্কর বেঁকে যাওয়া পর্যন্ত সবকিছু বর্ণনা করা যায়। পুরো মহাবিশ্বের জ্যামিতির রহস্য আসলে এই একটা ধারণার মধ্যেই লুকিয়ে আছে। এবার আমরা আইনস্টাইনের সেই যুগান্তকারী ভাবনাটা নিয়ে আলোচনা করব, যেটা আমাদের সাধারণ অভিজ্ঞতাকে মহাবিশ্বের বিশাল বক্রতার সঙ্গে এক সুতোয় গেঁথে ফেলে। আইনস্টাইনের সবচেয়ে বড় আইডিয়াটা কি ছিল জানেন? খুবই সহজ একটা ব্যাপার। ভাবুন তো, পৃথিবীটা গোল, কিন্তু আমাদের কাছে এটাকে সমতল মনে হয়, তাই না? ঠিক সেভাবেই মহাবিশ্ব যতই বাঁকা হোক না কেন, এর যে কোনো ছোট অংশকে কাছ থেকে দেখলে সেটাকে সমতলই মনে হবে। একেই বলা হয় লোকাল ফ্ল্যাটনেস। এই ছবিটা ঠিক সেই কথাই বলছে। একজন বিজ্ঞানী যখন তার ল্যাবে বসে কোনো পরীক্ষা নিরীক্ষা করেন, সেই ছোট্ট জায়গাটা আসলে সবসময়ই স্থানকালের একটা সমতল অংশ। আর এটাই গুরুত্বপূর্ণ, কারণ পদার্থবিজ্ঞানের আমাদের চেনা সব সূত্রগুলো এই সমতল জায়গাতেই একদম নিখুঁতভাবে কাজ করে। তো এর আসল মানেটা কি দাঁড়ালো? মানে হলো, এই লোকাল ফ্ল্যাটনেসের ধারণাটাই মহাবিশ্বের বিশাল বিমূর্ত জ্যামিতিকে আমাদের বাস্তব অভিজ্ঞতার সাথে জুড়ে দেয়। এই মুহূর্তে আমরা যেখানে আছি, সেখানে মহাকর্ষ ছাড়া মহাবিশ্বের কোনো বক্রতা অনুভব করছি না, কারণ আমাদের চারপাশের এই ছোট্ট জগৎটা স্থানীয়ভাবে সমতল। এখন আমরা দেখব কিভাবে স্থান কালের এই জ্যামিতি মহাবিশ্বের জন্য একটা ট্রাফিক আইন তৈরি করে, যা আলো থেকে শুরু করে বড় বড় মহাকাশযান পর্যন্ত সবাই মেনে চলতে বাধ্য। মহাবিশ্বে কোনো কিছুর গতিপথ বোঝানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি হল বিশ্বরেখা বা ওয়ার্ল্ড লাইন। এটা কিন্তু শুধু তার চলার রাস্তা নয়, বরং সময় আর স্থানের মধ্য দিয়ে তার পুরো জীবনকালের ইতিহাস, যা একটা মাত্র রেখা দিয়ে দেখানো হয়। এই ছবিটা হল মহাবিশ্বের চূড়ান্ত গতির সীমা।
মাঝখানের ওই কোণটাকে বলা হয় আলোক কোণ বা লাইট কোণ। এটাই হলো আমাদের সম্ভাব্য ভবিষ্যতের সীমানা। আলো এই কোণের কিনারা ধরে চলে, আর আমরা বা যে কোনো ভরযুক্ত বস্তু এই কোণের ভেতরেই থাকতে বাধ্য। এর বাইরে যাওয়া মানে আলোর চেয়েও দ্রুত যাওয়া, যা মহাবিশ্বের নিয়মে একদম নিষিদ্ধ। এবার একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার দেখুন। বাম দিকে আলোক কোণগুলো একদম সোজা, যা আমাদের সাধারণ মহাবিশ্বে হয়। কিন্তু ডান দিকে দেখুন, একটা কাল্পনিক ওয়ার্প ড্রাইভের ভেতরে স্থানকালকে এমনভাবে বাঁকানো হয়েছে যে আলোক কোণগুলোই হেলে পড়েছে। এর মানে হল মহাকাশযানটা স্থানীয়ভাবে আলোর চেয়ে ধীরে চললেও এই বাঁকানো স্থানের কারণে সে এমন সব জায়গায় পৌঁছে যেতে পারে যা আগে তার জন্য অসম্ভব ছিল। এটাই হলো আপাত দৃষ্টিতে আলোর চেয়ে দ্রুত ভ্রমণের পেছনের ধারণা। তো এত সব গণিত আর জ্যামিতি থেকে কি পাওয়া গেল? চলুন এবার সবচেয়ে রোমাঞ্চকর অংশে যাওয়া যাক। বক্র স্থানকালের এই গণিত থেকে উদ্ভূত কিছু অনুমানমূলক প্রায় সাইফাই সম্ভাবনা অন্বেষণ করা যাক। এই যে উত্তেজনাপূর্ণ প্রশ্নটা, এটাই কিন্তু কল্পবিজ্ঞান আর তাত্ত্বিক পদার্থবিদ্যা দুটোকেই সমানভাবে চালিত করে। স্থানকালের এই জ্যামিতির জ্ঞান কি সত্যি সত্যি আমাদের জন্য মহাকাশ ভ্রমণের চাবিকাঠি হতে পারে? এই ছবিটা সাইফাই সিনেমার খুব পরিচিত একটা ধারণা দেখাচ্ছে, ওয়ার্মহোল। তত্ত্ব অনুযায়ী এটা হলো মহাবিশ্বের মধ্যে একটা শর্টকাট বা সুড়ঙ্গ, যেটা স্থান-কালের দুটো অনেক দূরের বিন্দুকে এক মুহূর্তে জুড়ে দেয়। ব্যাপারটা অনেকটা একটা কাগজ ভাঁজ করার মতো। ধরুন কাগজের দুই প্রান্তকে কাছাকাছি আনতে পুরো কাগজটা ঘুরে না গিয়ে কাগজটা ভাঁজ করে একটা পেন্সিল দিয়ে ফুটো করে দেওয়া হলো। ওয়ার্ম হলো ঠিক সেই রকমই একটা মহাজাগতিক শর্টকাট, যা হয়তো লক্ষ লক্ষ আলোকবর্ষের যাত্রাকে কয়েক মুহূর্তে নামিয়ে আনতে পারে। কিন্তু এখানে একটা বিশাল কিন্তু আছে। এমন একটা শর্টকাট খোলা রাখতে হলে এমন এক অদ্ভুত ধরনের পদার্থের প্রয়োজন হবে যার ভর হবে ঋণাত্মক, মানে এমন জিনিস যা মহাকর্ষের কারণে আকৃষ্ট না হয়ে বরং উল্টো দিকে চলে যায়। প্রকৃতিতে এমন কোনো পদার্থের অস্তিত্ব এখনও পাওয়া যায়নি। আর ঠিক এই কারণেই যদিও গণিতের খাতায় ওয়ার্মহোলের অস্তিত্ব সম্ভব, বেশিরভাগ বিজ্ঞানীরা মনে করেন যে এটা হয়তো কল্পবিজ্ঞানের জগতেই সীমাবদ্ধ থাকবে। বাস্তবে এটা তৈরি করা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। তবে চলুন শেষ করার আগে একটা উত্তেজক প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি গণিত এই ধরনের অবিশ্বাস্য ধারণার অনুমতি দেয়, তাহলে বাস্তবতা তার আড়ালে আরও কত অদ্ভুত জ্যামিতি লুকিয়ে রেখেছে যা আমরা এখনও আবিষ্কারই করতে পারিনি। মহাবিশ্বের মানচিত্রটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি বিচিত্র।